প্রিয় ছাত্র ছাত্রী, সাজবাতি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের যে ভিডিওটা দিচ্ছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা যুদ্ধ বলা হয়, কেন? এবং এইখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার সময় যেগুলো আমরা আলোচনা করব আজকের এই প্রশ্নে, সেগুলো বিষয়গুলো আমি দেখো বোর্ডে লিখেছি এক এক করে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। যে প্রথমে একটা ভূমিকা দেব, ভূমিকা দেওয়ার পরে আমরা সপক্ষে যুক্তিগুলো দেব, বিপক্ষে যুক্তিগুলো আমরা রেখেছি। সপক্ষের কোন যুক্তিগুলো রেখেছি দেখো, কেন এটাকে 1857 সালে বিদ্রোহকে কেন আমরা সিপাহী বিদ্রোহ বলবো, তার সপক্ষে যুক্তি দিতে গিয়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, বিদ্রোহটা প্রথমে শুরু করেছিল কে? সিপাহীরা। কোন সিপাহী? মঙ্গল পাণ্ডে। কোথা থেকে? ব্যারাকপুর, উত্তর 24 পরগনা ব্যারাকপুর সেনা ছাউনি 34 নম্বর রেজিমেন্টের সেনা মঙ্গল পাণ্ডে প্রথম এই বিদ্রোহটা শুরু করে। তাহলে শুরু করলো কারা? জনগণ না সিপাহীরা? শুরু করেছে প্রথমে কিন্তু সিপাহীরা। তাই প্রথমে এইটা লেখা হচ্ছে যে সিপাহীরা শুরু করলেও শেষ করেন জনগণ। প্রথমে তাহলে শুরু করেছে সিপাহীরা, শেষ করেছে জনগণ। এই জন্য এটাকে আমরা বলছি যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। শুধু সিপাহী বিদ্রোহ নয়, কারণ তাহলে জনগণ কিন্তু শেষে অংশগ্রহণ করতো না। এক অযোধ্যা থেকে 20 লক্ষ জনগণ এই মহাবিদ্রোহে বা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তাহলে 20 লক্ষ যে জনগণ অংশগ্রহণ করলো, তারা কিন্তু সবাই সাধারণ মানুষ ছিল। 20 লক্ষ সাধারণ মানুষ ছিল, কিন্তু তারা কিন্তু কেউ সিপাহী ছিল না। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে এটাকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহের তকমা দিয়ে এটাকে ছোট করা, এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দেওয়া, এটা কিন্তু সমীচীন নয় বলে আমরা মনে করছি। কারণ তার জ্বলন্ত প্রমাণ, এক অযোধ্যা থেকে 20 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল, সুতরাং এরা সবাই সিপাহী ছিল না। দ্বিতীয়, ব্রিটিশ শাসনের প্রতি প্রথম সার্বিক প্রতিবাদ ছিল এইটা। ব্রিটিশ শাসনের প্রথম সার্বিক বলতে বোঝায় কি? সমস্ত কিছু মিলে, তাই তো সার্বিক বলতে। অর্থাৎ আমরা শুধু সাঁওতাল, মুন্ডা, কোল, ভিল, ওরাং এই সমস্ত আন্দোলন যেগুলো দেখেছিলাম, আঞ্চলিক আন্দোলন, এবং সেই আন্দোলনের মধ্যে আমরা দেখেছিলাম যে সাঁওতালদের চিরাচরিত যে যৌথ মালিকানা এবং তাদের বনভূমি সংগ্রহ থেকে কাঠ সংগ্রহ করা, যে এই সমস্ত যে বিষয়গুলো ছিল, এখানে কিন্তু সেই বিষয়গুলো তো ছিলই। পাশাপাশি যে সমস্ত রাজ্যচ্যুত হয়েছিল, যে সমস্ত জমিদাররা জমিদারিচ্যুত হয়েছিল, যে সমস্ত শাসকেরা ভাতা পেত, ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, যে সমস্ত শাসক ছিল দত্তক পুত্র, তাদের সেই দত্তক পুত্র বাতিল করে দেওয়া হয়েছিল, যে সমস্ত শাসকরা শাসন করছিল সুন্দরভাবে, কুশাসনের অজুহাতে তাদেরকে গ্রাস করা হয়েছিল। তাহলে সবাই মিলে যারা ব্রিটিশদের দ্বারা শোষিত, বঞ্চিত, অত্যাচারিত, ব্রিটিশদের দ্বারা তারা রাজ্যচ্যুত, সাম্রাজ্যচ্যুত, ভাতা বন্ধ থেকে শুরু করে সমস্ত কিছুতে, এই জন্য এটাকে বলা হচ্ছে সার্বিক। বোঝা গেল কি বললাম? সার্বিক বলার মধ্য দিয়ে এটা বোঝায় যে সমস্ত শ্রেণীর মানুষ এখানে সংগ্রাম এসেছিল। কারখানার মালিক সেও এসেছে, তাঁত শিল্প সেটাও এর সঙ্গে জড়িত, ঢাকার মসলিন সেটাও এর সঙ্গে জড়িত। কেন জড়িত হবে না? তারাও তো এই বিদেশি পণ্য আমদানির ফলে তাদের তো রুটি রোজগার বন্ধ হয়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধ জনিত যে কারণ আমরা দেখব পরবর্তীকালে, এখন আমাদের আলোচনার মধ্যে নয়, সেখানেও আমরা দেখব যে কর্মচ্যুত হবে। তাহলে সেটাও কিন্তু আলোচনার মধ্যে আসতে পারে। তাহলে ব্রিটিশদের দ্বারা আমাদের জমিদার থেকে শুরু করে সাধারণ মানুষ, বিভিন্ন চাষি থেকে শুরু করে রাজা পর্যন্ত সবাই কিন্তু ওদের দ্বারা অত্যাচারিত হয়েছিল, এবং এই কারণে এটাকে আমরাকে সার্বিক বলছি। এবং সার্বিক বলার আরো যুক্তি আছে, শুধু হিন্দুরা না, শুধু মুসলিমরা না, শুধুমাত্র কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, ওরাং না, সমস্ত শ্রেণীর মানুষরা এই আন্দোলনে জড়িয়ে পড়েছিল বলে এটাকে আমরা বলছি সার্বিক। নেক্সট আমরা বলবো যে এই বিদ্রোহ ছিল ইংরেজ শাসনের অবসান
অর্থাৎ এই সিপাহী বিদ্রোহ প্রথম, যেটার মূল লক্ষ্য ছিল যে ইংরেজ শাসনের অবসান হবে, এবং কোন কোন জায়গায় রটে গিয়েছিল যে 1857 সালের বিদ্রোহটা শেষ বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে, এরপরে আর কোনো বিদ্রোহ হবে না, এটাই আমাদের শেষ বিদ্রোহ এবং এরপরে আমরা স্বাধীনতা পাবো। এই যে মানুষের মধ্যে একটা মিথ, এই যে মানুষের মধ্যে একটা প্রচার এবং জনসাধারণের মধ্যে এই প্রচারকে সামনে রেখে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা পেয়েছিল, এটা হচ্ছে সব থেকে বড় কথা। নেক্সট হচ্ছে এর আগে এত বড় ব্যাপক বিদ্রোহ এর আগে হয়নি। অর্থাৎ সিপাহী বিদ্রোহের আগে আমরা দেখেছি কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, তাই না? তোমরা পড়ে রয়েছো, তো সেই টেনে পড়ে রয়েছো। তো সেই বিদ্রোহগুলো দেখো সব আঞ্চলিক দোষে দুষ্ট। ছোটনাগপুর, মানভূম, সিংভূম, ধলভূম, বিহারে হাজারিবাগ, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা ওদের বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763 থেকে 1800, এই সমস্ত বিদ্রোহগুলো তুমি দেখো। বা ওয়াবি আন্দোলন ভারতবর্ষের বাংলাতে তিতুমির নেতৃত্বে, ফরাজি আন্দোলন বাংলাদেশের হাজী শহীদুল্লাহ, তার পুত্র দুদু মিয়া, তার পুত্র মোহাম্মদ মুসিন, এরা সব আন্দোলনগুলো করেছে। এইখানে এই সমস্ত বিদ্রোহগুলো কিন্তু ছিল আঞ্চলিক বিদ্রোহ, অর্থাৎ যে কোনো একটা রাজ্য বা যে কোনো একটা প্রদেশে এই বিদ্রোহগুলো কিন্তু ছিল। কিন্তু এবার আমরা দেখব যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সমস্ত রাজ্যগুলোকে, প্রায় বেশিরভাগ রাজ্যগুলোকে ছুঁয়ে গিয়েছিল, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। নেক্সট আর কি, কেন সপক্ষের যুক্তি কি মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার সপক্ষের যুক্তি কি? যে সিপাহীদের নেতৃত্বে এই বিদ্রোহ মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে যায়। অর্থাৎ 1857 বিদ্রোহকে কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে, সেখানে সপক্ষের যুক্তি হচ্ছে যে প্রথমে সিপাহীরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, পরবর্তীকালে আমরা দেখব যে বিভিন্ন জায়গার যারা শাসক শ্রেণী ছিল, সামন্ত শ্রেণী ছিল, তারাও কিন্তু বিদ্রোহে অংশগ্রহণ করছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাতিয়া দেবী, হজরত মহল, অযোধ্যার বেগম, হজরত মহল, তাই তো? এরা দ্বিতীয় বাহাদুর শাহ, বিহার থেকে কুনওয়ার সিং, তাহলে কে না? এরা তো সব সিপাহী ছিল না, এরা একটা সব বড় বড় সামন্ত বা কোন রাজ্যের শাসকেরা ছিল, এরাও কিন্তু এই বিদ্রোহকে তারা সাপোর্ট করেছিল, বা নিজেদের স্বার্থে হোক বা দেশ প্রেমের স্বার্থে হোক বা প্রজা সাধারণের স্বার্থে হোক, যে কোনো স্বার্থে কিন্তু তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। সুতরাং সেই দিক থেকে তাকালে আমরা দেখতে পাবো যে এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা যুক্তিপূর্ণ। এবারে চলে এসো যে এটাকে কেন স্বাধীনতা সংগ্রাম বলা যাবে না। আমাদের কিন্তু মূল উত্তর এই পক্ষে বিপক্ষের যুক্তিগুলো, ঠিক আছে? আর একটা সূচনা লিখতে হবে। তো সূচনাতে আমরা কি লিখবো? দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে সর্বপ্রথম বি.ডি. সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর তিনি এটাকে বলবেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এটা তার মতে, তার যুক্তিতে, এবং অনেক ঐতিহাসিকরাও কিন্তু এর পক্ষে যুক্তি দিয়েছেন। যেমন ডক্টর সুশোভন সরকার এটাকে মুক্তিযুদ্ধ আখ্যা দিয়েছেন, শুধু স্বাধীনতা যুদ্ধ না, মুক্তিযুদ্ধ বলে আখ্যা দিয়েছেন ডক্টর সুশোভন সরকার, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আবার ভূমিকাতে আমরা সুশোভন সরকারের সঙ্গে হিন্দ্রনাথ মুখার্জি, তাদের কথা বলবো। হিরেন্দ্রনাথ মুখার্জি এবং সুশোভন সরকারকে জাতীয় মুক্তি সংগ্রামও বলছেন, সে কথাও আমরা বলবো। কেমন? এইভাবে কিন্তু উত্তরটা সাজাতে হবে। এবার দেখো রমেশচন্দ্র মজুমদার সহ অন্যান্য যারা আমাদের শিক্ষিত মহল, তারা এটাকে কেন সিপাহী বিদ্রোহ বলছে না, বিপক্ষে কি যুক্তি দিচ্ছে? নাম্বার 1, এদের কোনো লক্ষ্য ছিল না, সিপাহীদের কোনো লক্ষ্য ছিল না। এটা কাদের যুক্তি? রমেশচন্দ্র মজুমদারের মতো অন্যান্য ঐতিহাসিকদের যুক্তি। এদের কোনো লক্ষ্য ছিল না। তাহলে এদের কি লক্ষ্য ছিল? এরা বলছে এদের সব ব্যক্তিগত লক্ষ্য ছিল। অযোধ্যার বেগম হজরত মহল, তার ব্যক্তিগত লক্ষ্য ছিল অযোধ্যা রাজ্যটায় আবার যাতে আমি আসতে পারি। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তার ইচ্ছা ছিল আমি ভারতের আবার সম্রাট হব এবং আমি তার পদ পাবো, আমি যে ভাতা পেতাম সেটা পাবো। নানা সাহেব দত্তক পুত্র ছিল দ্বিতীয় বাজিরাওয়ের, তিনি চাইছেন আমি পেশোয়া পদ পাবো, আমি যে ভাতা পাচ্ছিলাম সেটা পাবো। বুঝা গেল কি বললাম? তাহলে এইভাবে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা এই আন্দোলনে এসেছিল। অর্থাৎ এখানে এরা বলতে চাইছে যে এই জন্য এই আন্দোলনের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না যে স্বাধীনতা সংগ্রাম এটা স্বাধীনতা পাইয়ে ছাড়বো, যতদিন না স্বাধীনতা আসবে আমরা ঐক্য থাকবো, এক থাকবো, এইরকম কোনো ব্যাপার এর মধ্যে ছিল না। আর আন্দোলনটা না একসঙ্গে সর্বত্র হয়নি, এটাও কিন্তু মস্ত বড় একটা ভুল। যাকে এবার হচ্ছে দেখো সর্বত্র এই বিদ্রোহ ছড়িয়ে পড়েনি।
আমরা দেখলাম কোন কোন জায়গায় ছড়িয়ে পড়েছে, অযোধ্যাতে ছড়িয়ে পড়েছে, উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়েছে, বিহারে ছড়িয়ে পড়েছে, পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছে, তারপরে এছাড়া সুরাটে ছড়িয়ে পড়েছে, তাই তো এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কিন্তু তা বাদেও তো ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল ছিল, সেই সমস্ত জায়গায় তো আর ছড়িয়ে পড়েনি, তাই না? বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে খুব বেশি ছড়িয়ে পড়েনি। তাহলে এই জন্যে এটাকে এরা বলছে যা স্বাধীনতার সংগ্রাম নয়। নেক্সট হচ্ছে নেতৃবৃন্দ নিজ নিজ স্বার্থ দ্বারা পরিচালিত, যেটা আমি প্রথমেই বলেছি যে অযোধ্যার বেগম নিজের স্বার্থের জন্য নেমে এসেছিল। কুনওয়ার সিং বিহারের, তিনিও নিজের স্বার্থের জন্য বিদ্রোহে সামিল হয়েছিল। এবং যে সমস্ত জমিদাররা জমিদারচ্যুত হয়েছিল লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সূর্যাস্ত আইনের দ্বারা, সেই সমস্ত জমিদাররাও তো এখানে অংশগ্রহণ করেছিল, তাই তো আমরা দেখতে পাই। তো তারাও কিন্তু সেই জমিদারি ফিরে পাওয়ার জন্য এই আন্দোলনে বা লড়াইতে বা সংগ্রামে তারা অবতীর্ণ হয়েছিল। সুতরাং প্রত্যেকটা ব্যক্তি, কি কুনওয়ার সিং, কি দ্বিতীয় বাহাদুর শাহ, কি নানা সাহেব, কি তাতিয়া তোপি, কি ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সমস্ত ব্যক্তিবর্গই কিন্তু নিজেদের স্বার্থের চরিতার্থ করবার জন্য বা সেই স্বার্থটাকে ফিরে পাওয়ার জন্য এই বিদ্রোহে সামিল হয়েছিল। নেক্সট হচ্ছে বহু রাজা ইংরেজদের সাহায্য করে। এই সময় আমরা এটাও দেখবো যে সিপাহী বিদ্রোহকে দমন করবার জন্য বহু রাজা, এটাকে আমরা এর আগের ভিডিওতে বলেছি যে রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, রাজা বাগবাজারের রাজা, এবং আমাদের কলকাতার রাজা রাধাকান্ত দেব, তিনিও কিন্তু বিদ্রোহীদের পক্ষে মত প্রকাশ করছেন বিদ্রোহীদের সাহায্য করবার জন্য। তিনি নিজের বাড়ি শোভাবাজারে তিনি তার মিটিং করছেন, এটা সম্ভব, এটাও আমরা কিন্তু দেখেছি। এবং শিখ, গোর্খা, এই যে এই ধরনের যে রেজিমেন্ট গুলো আছে, তারা কিন্তু এই মহাবিদ্রোহে সামিল হয়নি, বরঞ্চ বেশিরভাগ আমরা দেখলাম ঐতিহাসিক জন কে লিখছেন, জন কে তিনি একটা দুর্ধর্ষ কথা লিখছেন যে যত না সিপাহীরা এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, তার থেকে বেশি সিপাহীরা এই বিদ্রোহ দমন করার কাজে নেমে পড়েছিল। তাই তিনি বলছেন যে সিপাহীরা যদি দমন করতে না নামতো বিদ্রোহী সেনাদের বা সিপাহীদের, ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ দমন করা মুখের ব্যাপার ছিল না বা অসম্ভব ব্যাপার ছিল। কে বলছেন? ইংরেজ ঐতিহাসিক জন কে। তিনি বলছেন যে যত না সিপাহী এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছে, তার থেকে বেশি সিপাহী এই বিদ্রোহ দমন করবার জন্য উঠে পড়ে লেগেছিল। সুতরাং এখান থেকে প্রমাণিত হচ্ছে যে এটা জনমানুষে কতটা প্রভাব ফেলেছিল বা কতটা মানুষের মনে এই বিদ্রোহ সাফল্য লাভের জন্য এগিয়ে এসেছিল। তারপরে এরা বলছে বিপক্ষের যুক্তি যে বিদ্রোহী সেনারা নাকি হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল এবং এর ফলে অনেকে অসন্তুষ্ট হয়, বিরাট ভাজন হয়, এরা নাকি দাঙ্গা সৃষ্টি করেছিল। এবং লাস্টে বলছে বিদ্রোহীদের লুণ্ঠন, হত্যা জনগণের মনে ভীতির সঞ্চার করে। অর্থাৎ যে সমস্ত সেনারা এই বিদ্রোহে সামিল হয়েছিল, তারা কিন্তু এরা বলছে যে ভীতির সঞ্চার করেছিল। বোঝা গেল কি বললাম? তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই বিষয়টা লিখতে হবে, সঙ্গে একটা উপসংহার লিখলেই কিন্তু এই অধ্যায়টা আমাদের সম্পূর্ণ হবে। বোঝা গেল কি বললাম? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যারা অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই অনলাইন ক্লাস করবার জন্য আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবে। ইতিমধ্যে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, অনেক ছাত্রছাত্রী তাতে অংশগ্রহণ করেছে এবং আমরাও চাইছি যে তোমরাও এই অনলাইন ক্লাসে, যাদের ইচ্ছুক ব্যক্তি তারা অনলাইন ক্লাসে আসবে। বোঝা গেল কি বললাম? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য এই পর্যন্ত। দেখা হবে নেক্সট